শুভেচ্ছা। বাঙালিয়ানা সান্নের সংবাদে স্বাগত। মৈতৈ মৈতৈ বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়ে প্রায় ১৬ লাখ আর বাংলাদেশে প্রায় ২ লাখ মানুষের মাতৃভাষা মৈতৈ। বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলে প্রচলিত ভাষা এটি। এছাড়াও ভারতের মণিপুর রাজ্যে এ ভাষাভাষী বিপুল মানুষ বাস করেন। মণিপুরী জনগোষ্ঠীর মৈতৈ সম্প্রদায় এ ভাষায় কথা বলে। ভাষাটির লিখিত রূপ মৈতৈ। অবশ্য সিলেটের মতো পূর্ব নাগরী লিপিতেও ভাষাটি লেখা হয়। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে নানানভাবে ঘটেছে সাংবাদিক নিপীড়নের ঘটনা। এই নিয়ে বাঙালিয়ানায় দেখবেন সিরিজ প্রতিবেদন। আজ থাকছে প্রতিবেদনের ৪র্থ পর্ব। জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামল দত্ত, শাকিল আহমেদ এবং ফারজানা রূপাকে নিয়ে করা এই প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। নতুন অর্থমন্ত্রীকে সেন্ট্রাল ব্যাংকিং এবং ব্যাংক তদারকিকে আলাদা করার সুপারিশ করে গেছেন অর্থ উপদেষ্টা। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন করছে, আবার বাণিজ্যিক ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ তদারকিও করছে। এ কারণে স্বার্থের সংঘাত সৃষ্টির পাশাপাশি প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং জবাবদিহি কমছে। বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম থেকে তাই কেন্দ্রীয় ব্যাংকিং কার্যক্রম ছাড়া অন্য কার্যক্রম আলাদা করা দরকার। বাণিজ্যিক ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিগুলো নিয়ন্ত্রণ তদারকি করতে গঠন করা দরকার আলাদা তদারক সংস্থা। অর্থ মন্ত্রণালয়ের জন্য বিদায়ী অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের রেখে যাওয়া সাকসেসর নোটে আর্থিক খাত সংস্কারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এই পরামর্শ দেওয়া হয়েছে। নোটে আরও বলা হয়েছে, সরকার নীতিগত সম্মতি দিলে এজন্য একটি ধারণাপত্র তৈরি করতে পারে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সালেহ উদ্দিন আহমেদ একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে তিনি অর্থ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে বাণিজ্যিক ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে অর্থ উপদেষ্টা এমন পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। ব্যাংক তদারকের ক্ষেত্রে দেশভেদে ভিন্নতা দেখা যায়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ইত্যাদি দেশে ব্যাংক খাত তদারকের জন্য আলাদা দপ্তর রয়েছে। তবে ভারত, ফিলিপাইন ইত্যাদি দেশে উভয় কাজই করে কেন্দ্রীয় ব্যাংক। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পারস্পরিক শুল্ক বাতিল করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ১৫০ দিনের জন্য ১০% শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন, তাতে স্বল্পমেয়াদী কিছুটা স্বস্তি পেয়েছিলেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা। তবে ২৪ ঘন্টার ব্যবধানেই সেই শুল্ক বাড়িয়ে ১৫% করার ঘোষণায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। অবশ্য এই শুল্ক এখনও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে নির্ধারিত ১৯%-এর চেয়ে অনেক কম। তবে শিল্পনেতা এবং অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, শুল্ক কমায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ার সম্ভাবনা থাকলেও ঘন ঘন শুল্ক হার পরিবর্তনের কারণে সর্ববৃহৎ রপ্তানি বাজারটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুক্রবার ঘোষিত রায়ের আগ পর্যন্ত বাংলাদেশের উপর ২০% পাল্টা শুল্ক কার্যকর ছিল। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিতে ১৯% শুল্ক কার্যকর হওয়ার কথা, তবে চুক্তিটি এখনো কার্যকর হয়নি। নতুন শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের রপ্তানি প্রতিযোগিতা গত বছরের এপ্রিলের আগে যেমন ছিল তেমনই থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক কমায় যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা আগের চেয়ে কম খরচে পোশাক আমদানি করতে পারবেন। এতে দেশটির খুচরা বাজারে তৈরি পোশাকের দাম কমবে। ফলে ভোক্তারা আগের চেয়ে বেশি পোশাক কিনতে পারবেন। সেই সঙ্গে বাংলাদেশের রপ্তানি বাড়ার সুযোগও তৈরি হতে পারে। তারা এ আশঙ্কাও করছেন, ট্রাম্প প্রশাসন আপাতত ১৫% শুল্ক আরোপের ঘোষণা দিলেও এটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা কেউ অনুমান করতে পারছেন না। এ কারণে ক্রেতারা বড় এবং দীর্ঘমেয়াদী অর্ডার এড়িয়ে ঝুঁকি কমাতে ছোট চালান বেছে নিতে পারেন।
ভারতে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন বাংলাদেশীও রয়েছেন বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। তদন্তকর্মীদের বরাত দিয়ে এনডিটিভি লিখেছে, গ্রেফতারদের সঙ্গে পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর যোগসাজশ রয়েছে। তাদের মধ্যে ৬ জনকে তামিলনাড়ুর ত্রিপুর জেলার একটি পোশাক কারখানা থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ উজ্জ্বল। এছাড়াও ২ জনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়। ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গ্রেফতার সন্দেহভাজনদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। এনডিটিভি লিখেছে, নিরাপত্তা সংস্থাগুলো যখন দিল্লি সহ ভারতের বিভিন্ন ধর্মীয় স্থাপনায় বোমা হামলার পরিকল্পনার তথ্য সামনে আনলো, তার একদিন বাদে এই গ্রেফতারের খবর এলো। তারা লড়াই করেছিলেন মায়ের ভাষার জন্য। সেই ভাষা সংগ্রামীদের একজন আব্দুল মতিন। ভাষা সংগ্রামীদের নিয়ে বাঙালিয়ানা বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন আব্দুল মতিনকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। স্টল বরাদ্দের অস্বচ্ছতা এবং সময় স্বল্পতার অভিযোগে অমর একুশে বইমেলা 2026 থেকে সরে দাঁড়িয়েছে সৃজনশীল প্রকাশকদের বৃহৎ সংগঠন প্রকাশক ঐক্য। শনিবার এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, প্যাভিলিয়ন বাতিল করে সমান ভিত্তিতে ৫ ইউনিটের স্টল দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল বাংলা একাডেমি, কিন্তু পরে তার রক্ষা করা হয়নি। সংগঠনটির দাবি, উদ্বোধনের মাত্র ৩ দিন আগে কারিগরিভাবে স্টল নির্মাণ করা অসম্ভব এবং বিশেষ সুবিধাভোগীদের জন্য প্যাভিলিয়ন রাখা হয়েছে। অনন্যা, অন্নপ্রকাশ, প্রথমা এবং ইউপিএল সহ শীর্ষস্থানীয় 15টি প্রকাশনী এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী 25শে ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের মেলা উদ্বোধন করার কথা থাকলেও শীর্ষ প্রকাশকদের এই বর্জনে বড় সংকটে পড়েছে এবারের বইমেলা। ভারত জুড়ে 6টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শেষ হয়েছে। 22শে ফেব্রুয়ারি রোববার নির্বাচন কমিশনের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারকে তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংখ্যাটি 1.5 কোটির কাছাকাছি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সবকটি অঞ্চলের মধ্যে ভোটার বাদ পড়ার হারে শীর্ষে রয়েছে গুজরাট। মধ্যপ্রদেশে 34,25,078 জন ভোটার বাদ পড়েছেন। রাজস্থানের ভোটার তালিকায় বড় ধরনের কাচি চালানো হয়েছে। সেখানে 31,36,286 জন কমে এখন মোট ভোটারের সংখ্যা 5,15,19,929 জন। ছত্তিশগড়ে ভোটার কমেছে 24,99,823 জন। কেরালায় 8,97,211 জন ভোটার কমেছে। গোয়ায় 1,27,468 জন ভোটার কমে বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে 10,57,566 জন। কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে 52,364 জন, পুদুচেরিতে 77,367 জন এবং লাক্ষাদ্বীপে 206 জন ভোটার কমেছে। পাকিস্তান জানিয়েছে, সীমান্তের ওপারে আফগানিস্তানে জঙ্গিদের বেশ কয়েকটি লক্ষ্যস্থানে তারা আক্রমণ চালিয়েছে। সম্প্রতি পাকিস্তানে হওয়া বেশ কয়েকটি আত্মঘাতী বোমা হামলার জন্য আফগানিস্তান থেকে তৎপরতা চালানো জঙ্গিদের দায়ী করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আফগানিস্তানে হামলার কথা জানিয়েছে। ওই বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, খোয়ারিজরা আফগানিস্তান ভিত্তিক নেতৃবৃন্দ এবং তত্ত্বাবধায়কদের নির্দেশনায় হামলাগুলো চালিয়েছে, এমন অকাট্য প্রমাণ আমাদের কাছে আছে। খোয়ারিজ বলতে পাকিস্তান নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি এর সদস্য জঙ্গিদের বুঝিয়ে থাকে। টিটিপি পাকিস্তান তালেবান নামেও পরিচিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি বলেছেন, তার দেশ শান্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতিতে জড়াতে প্রস্তুত। ওয়াশিংটনের লাগাতার হুমকি সত্ত্বেও দুই দেশের সম্ভাব্য একটি চুক্তির কাছাকাছি আছে। আগারচির মন্তব্যে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা।
শুক্রবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এসএম নাওর সঙ্গে কথোপকথনে আগাচ্ছি ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই বলেও জোরালো কণ্ঠে জানান। দুটি বিমানবাহী রণতরী, কয়েক ডজন যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ নিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য জুড়ে যেভাবে তার সমরশক্তি বাড়িয়ে যাচ্ছে তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছে এই ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তার সাক্ষাৎকার প্রচারিত হওয়ার কয়েক ঘন্টা পর ডোনাল্ড ট্রাম্পের কাছে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ওয়াশিংটনের অবস্থান মজবুত ইরানের সীমিত আকারে হামলার সম্ভাবনা কতখানি তা জানতে চাওয়া হয়। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এটা বিবেচনা করছি এমনটা বলতে পারি। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ। দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা নগদ এর বিনিয়োগে আগ্রহী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে তিনি নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর বিষয়ে আলোচনা করেছেন। নগদকে নতুন মালিকানা এবং ব্যবস্থাপনায় দেওয়ার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে তিনি এই প্রতিষ্ঠানে বিদেশি বিনিয়োগকারীদের যুক্ত করার আগ্রহ দেখিয়েছেন। এক্ষেত্রে তিনি দেশি বিদেশি বহুজাতিক বিনিয়োগ সংস্থার স্থানীয় সমন্বয়ক হিসেবে কাজ করছেন বলে জানিয়েছেন। বিনিয়োগ আগ্রহের ধারাবাহিকতায় গভর্নর বরাবর নগদের ফরেনসিক অডিট করার আবেদন করেছেন। 8 ফেব্রুয়ারি এই আগ্রহ প্রকাশ করে তিনি গভর্নর বরাবর চিঠি দিয়েছেন। আরমান জামায়াতে ইসলামীর এমপি নির্বাচিত হয়েছেন। তার বাবা দণ্ডিত কুখ্যাত দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাশেম আলী। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। স্বর্ণ, রূপা কিংবা ব্রোঞ্জ পদক যেটাই হোক, ইতালির মিলান এবং কর্তিনায় আয়োজিত 2026 সালের শীতকালীন অলিম্পিকের পদকগুলোর মধ্যে মিলছে একটি অদ্ভুত মিল। সেটি হলো গলায় ঝোলানোর পরপরই ভেঙে পড়ছে পদকগুলো। একের পর এক পদক ভেঙে যাওয়ার ঘটনায় বেশ বিব্রত আয়োজক কর্তৃপক্ষ। এমন বিড়ম্বনার মুখে গত সোমবার তদন্তের নির্দেশ দিয়েছেন আয়োজকরা। যুক্তরাষ্ট্রের ডাউনহিল স্কিয়ন চ্যাম্পিয়ন ডিজি জনসন সহ বেশ কয়েকজন অ্যাথলিটের অভিযোগ, তাদের পদকগুলোতে পাটল ধরছে বা এর অংশবিশেষ ভেঙে পড়ে যাচ্ছে, অথবা যে তার অল্প সময়ের মধ্যেই পদক থেকে ফিতা আলাদা হয়ে গেছে। একই সমস্যা প্রকাশ করেছেন ফিগার স্কেলিং দলগত ইভেন্টে স্বর্ণজয়ী অ্যালিসা লিও। একই অভিজ্ঞতার শিকার সুইডেনের ক্রস কান্ট্রি স্কিয়ার অ্যাব্বা অ্যান্ডারসন। তিনি জানান তার পদকটি বরফের উপর পড়া মাত্রই 2 টুকরো হয়ে গেছে। বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।